পাংচার সারানো ছেলেটির সাথে টিচার ম্যাডাম যা করলেন তা দেখে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার একটি সত্যি গল্প, যেখানে একটি ছোট শহরের বাইরে রাস্তার পাশে টিনের ছাদ দেওয়া একটি সাধারণ দোকান ছিল। সেই দোকানে বসা এক সাধারণ যুবক পুরো এলাকায় সাইকেলওয়ালা ভাইয়া নামে পরিচিত ছিল। তার আসল নাম ছিল প্রকাশ, বয়স প্রায় ৩৫ বছর। জামাকাপড় সব সময় ধুলো এবং গ্রিজে মাখা থাকত, কিন্তু তার চেহারায় এমন এক শান্তি ছিল যে কেউ তার সাথে কথা বলে হালকা অনুভব করত। সেই দোকান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে মেয়েদের একটি সরকারি ইন্টার কলেজ ছিল। আশেপাশের ১০-১২টি গ্রামের মেয়েরা সেখানেই পড়তে আসত। গ্রামগুলোতে বাসের সুবিধা ছিল না, তাই বেশিরভাগ মেয়ে সাইকেলে করেই স্কুলে যেত। প্রকাশ প্রতিদিন সকাল ৫টায় উঠত, স্নান সেরে ৬টার মধ্যে দোকান খুলে দিত, কারণ সে জানত যে ওই সময়েই মেয়েরা স্কুলের জন্য বের হয়। কারো সাইকেলে হাওয়া কম থাকত, কারো চেন পড়ে যেত, কারোর ব্রেক কাজ করত না। প্রকাশ কোনো বিরক্তি ছাড়াই সব সাইকেল ঠিক করে দিত। টাকা চাইলে বলতো, যা ঠিক মনে হয় দিয়ে দাও। অনেক সময় মেয়েরা বলতো, ভাইয়া এখন টাকা নেই। সে হেসে বলতো, পড়াশোনা ছেড়ো না, টাকা পরে দিয়ে দিও। ধীরে ধীরে এই কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার ধারের প্রকাশ ভাইয়া কোনো মেয়েকে কখনো না করে না। একদিন খুব সকালে প্রায় ৭টার দিকে একটি রোগা পাতলা মেয়ে খুব পুরনো আর জং ধরা একটি সাইকেল টেনে টেনে তার দোকানে পৌঁছাল। তার জামাকাপড় পরিষ্কার ছিল, কিন্তু অনেক পুরনো। সে ধীর গলায় বলল, ভাইয়া এই সাইকেলটা কি ঠিক হবে? প্রকাশ সাইকেলটি মনোযোগ দিয়ে দেখল। টায়ার ফাটা, চেন জ্যাম, প্যাডেল বাঁকা, ব্রেক ভাঙা। সে মাথা নাড়ল। অনেক খরচ হবে, নতুন নিয়ে নিলেই ভালো হয়। মেয়েটি কাঁপতে কাঁপতে ২০০ টাকা বের করে এগিয়ে দিয়ে বলল, আমার কাছে এইটুকুই আছে, যদি এটাও ঠিক না হয় তবে আমি আর স্কুলে যেতে পারব না। প্রকাশ প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল। সেখানে ভয়ও ছিল, আবার অসহায়ত্বও ছিল। সে জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই? মেয়েটির চোখ জলে ভরে এলো। মা নেই, বাবা অসুস্থ থাকেন। যদি স্কুল ছুটে যায় তবে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এই কথা বলে সে কাঁদতে লাগল। তার চোখের জল দেখে প্রকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর হঠাৎ উঠে নিজের সাইকেলটা বের করে আনল। এই নাও, এটা নিয়ে স্কুলে যাও। মেয়েটি ঘাবড়ে গেল। না ভাইয়া, এটা তো আপনার। এখন থেকে তোমার। পড়াশোনা বেশি জরুরি। মেয়েটি আবার টাকা দিতে চাইল, কিন্তু সে হাত পিছিয়ে নিল। টাকা রাখো, কখনো কাজে লাগবে। মেয়েটি সাইকেল ধরল, তারপর নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। প্রকাশ ঘাবড়ে গেল। আরে, এসব কি করছ? মেয়েটি শুধু এইটুকুই বলল, ভগবান আপনাকে ভালো রাখুন ভাইয়া। সেই দিনের পর থেকে সে রোজ স্কুলে যাওয়ার ও ফেরার সময় তাকে নমস্কার করত। চেহারায় সেই সত্যিকারের হাসি লেগে থাকত। প্রকাশের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। তার প্রথমবার মনে হল যে তার ছোট্ট একটা সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। কয়েকদিন পরেই আরেকজন মেয়েকে সাইকেল ছাড়া পায়ে হেঁটে আসতে দেখা গেল। জিজ্ঞেস করায় জানা গেল তার সাইকেল ভেঙে গেছে এবং বাড়ির লোকের নতুন কিনে দেওয়ার মতো অবস্থা নেই। প্রকাশ ভাঙাচোরা বাতিল মালপত্র থেকে একটি পুরনো সাইকেল বের করল। ২ দিন পরিশ্রম করল এবং সেটি ঠিক করে তাকে দিয়ে দিল। এবার এই ধারা শুরু হয়ে গেল। যেখানেই সে ভাঙাচোরা সাইকেল পেত, সস্তায় কিনে আনত, ঠিক করত আর অভাবী মেয়েদের দিয়ে দিত। দোকানে সবসময় ২-৩টি অতিরিক্ত সাইকেল দাঁড়িয়ে থাকত। মেয়েরা তাকে শুধু মেকানিক নয়, নিজের বড় ভাই মানতে শুরু করল। কেউ বাড়ির সমস্যার কথা বলত, কেউ পড়াশোনার অসুবিধা, কেউ নিজেদের মধ্যেকার ঝগড়ার কথা জানাত। প্রকাশ মন দিয়ে শুনত আর যতটা বুঝত ততটা পরামর্শ দিত। আশ্চর্যের বিষয় হল মেয়েরা তার কথাও মেনে নিত। ধীরে ধীরে তার দোকানটি মেয়েদের জন্য একটি নিরাপদ জায়গা হয়ে উঠল। দুপুরে স্কুলের ছুটি হলে অনেক মেয়ে সেখানেই থেমে যেত। কেউ জল খেত, কেউ হাওয়া ভলাত, কেউ বা ২ মিনিট বসে বিশ্রাম নিত। কেউ কেউ তো নিজেদের বাড়ির তৈরি খাবারও তার জন্য নিয়ে আসত। প্রকাশের কোনো পরিবার ছিল না। বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন, বিয়েও হয়নি। সে দোকানের পেছনে তৈরি ছোট্ট একটি ঘরে একাই থাকত। মেয়েদের আনাগোনায় তার একাকী জীবন ভরে উঠতে লাগল। একদিন দুপুরে ৪-৫ জন মেয়ে আসলো আর বলল, ভাইয়া আপনি খেয়েছেন? একটু পরে বানিয়ে নেব। না, আমরা বানিয়ে দিচ্ছি। প্রকাশ বারণ করল, কিন্তু তারা মানার পাত্রী ছিল না। তারা তার ছোট্ট রান্নাঘরে গেল, উনুন জ্বালালো এবং সাধারণ ডাল ভাত বানিয়ে দিল। যাওয়ার সময় বলল, এখন থেকে রোজ সময় মতো খাবার খাবেন। সেদিন প্রকাশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকল। তার মনে হল যেন সত্যিই তারও আপন কেউ আছে। সময় কাটতে লাগল। এখন প্রায় সব মেয়েই তাকে চিনত। রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকেই ডাক দিত, ভাইয়া নমস্তে। কিছু ছোট বাচ্চারা তো হাত মেরে হাসতে হাসতে চলে যেত। কিন্তু সবাই এই বিষয়ে খুশি ছিল না। আশেপাশের কিছু মানুষ ফিসফিস করে নিন্দা করতে লাগল। এত মেয়ে রোজ তার দোকানে কেন থামে? নিশ্চয়ই কিছু গোলমাল আছে।
আজকালকার কাল খারাপ, যদিও অনেকে তার প্রশংসাও করত। গরিব হয়েও কত ভালো কাজ করছে। প্রকাশ এসব কথায় কান দিত না। তার কাছে শুধু এইটুকুই গুরুত্ব পেত যে কোনো মেয়ে যেন পড়াশোনা ছাড়তে বাধ্য না হয়। এরই মধ্যে একদিন এমন কিছু ঘটল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। তখন দুপুরবেলা প্রকাশ একটি সাইকেলের পাংচার সারাচ্ছিল। এমন সময় স্কুলের ঘণ্টা বাজল এবং কিছুক্ষণ পরেই মেয়েদের দল রাস্তায় দেখা যেতে লাগল। ঠিক তখনই একটি সাদা গাড়ি তার দোকানের সামনে এসে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক এবং তার স্ত্রী নামলেন। তাদের গাড়ির টায়ারে হাওয়া একদম শেষ হয়ে গিয়েছিল। ভাই, পাংচারটা সারিয়ে দেবে? প্রকাশ সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তখনই মেয়েরা ফেরার পথে তার দোকানের পাশ দিয়ে যেতে লাগল। ভাইয়া নমস্তে। ভাইয়া কেমন আছেন? কাল দেখা হবে ভাইয়া। কিছু মেয়ে তো সাইকেল থামিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করতে লাগল। গাড়ির মালিক স্বামী স্ত্রী এইসব দেখে অবাক হয়ে গেলেন। তারপর 4 জন মেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করতে লাগল। ভাইয়া, আপনিই বলুন কার দোষ? প্রকাশ দুজনের কথাই শুনল, হাসল এবং বলল, দুজনেই ক্ষমা চেয়ে নাও, বন্ধুত্ব অনেক বড় জিনিস। 2 মেয়েই সাথে সাথে মেনে নিল। গাড়ির মালিক লোকটির চোখে এবার কৌতূহল পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ধীরে করে তার স্ত্রীকে বলল, এই লোকটি সাধারণ নয়। তার তখন একদমই আন্দাজ ছিল না যে এই সাক্ষাৎটি আগামী দিনে অনেকের জীবন বদলে দিতে চলেছে এবং সেই দিন থেকেই প্রকাশের জীবন এক নতুন মোড়ের দিকে বাঁক নিতে চলেছে। যাই হোক বন্ধুরা, গাড়ির মালিক ভদ্রলোকের নাম ছিল বিনোদ আগারওয়াল। তিনি শহরের বড় ব্যবসায়ী ছিলেন এবং কোনো কাজে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পাংচার সারানোর সময় তিনি মন দিয়ে দেখলেন যে রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মেয়ে প্রকাশকে নমস্কার করছে। কেউ কেউ তো থেমে হালচালও জিজ্ঞেস করছে। তার স্ত্রীও এসব দেখে অবাক হচ্ছিলেন। টায়ার ঠিক হয়ে গেলে বিনোদজি টাকা দিলেন, কিন্তু যাওয়ার আগে জিজ্ঞেস করেই ফেললেন, ভাই, এই মেয়েরা তোমাকে এতটা সম্মান কেন দেয়? প্রকাশ হালকা হেসে বলল, তেমন কিছু না স্যার, ওরা পড়তে যায়, মাঝে মাঝে একটু সাহায্য করে দিই। বিনোদজির কাছে উত্তরটা সন্তোষজনক মনে হল না। তিনি আবার জিজ্ঞেস করলেন, শুধু সাহায্য করলে এত সম্মান পাওয়া যায় না? তখন প্রকাশ ধীরে ধীরে পুরো বিষয়টা বলল, কিভাবে সে পুরনো সাইকেল ঠিক করে দেয়, কম টাকা নেয় এবং চেষ্টা করে যাতে টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ না হয়ে যায়। এই কথা শুনে বিনোদজি এবং তার স্ত্রীর চোখ ভিজে এলো। তারা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি অনেক বড় কাজ করছো এবং তোমার নিজেরই এর কোনো ধারণা নেই। প্রকাশ সাথে সাথে মাথা নাড়ল, আমি তো শুধু আমার কাজ করছি স্যার। কিন্তু বিনোদজির মনে কিছু একটা চলছিল। তিনি যাওয়ার সময় বলে গেলেন, যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে জানিও। প্রকাশ শুধু হেসে নমস্কার করল। তার মনে হলো বড়লোকেরা এরকম কথা বলে ভুলেই যায়। কিন্তু 1 সপ্তাহ পর ওই সাদা গাড়িটা আবার তার দোকানে এসে থামল। এবার বিনোদজি একা ছিলেন না, তার সাথে আরও 2 জন লোক ছিল। তারা সোজা দোকানের পেছনের ঘরটিতে গেলেন এবং প্রকাশের সাথে বসে কথা বলতে লাগলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি এই মেয়েদের জন্য ভবিষ্যতে কি করতে চাও? প্রকাশ প্রথমে একটু ইতস্তত করল, তারপর বলল, স্যার, সত্যি বলতে কি, আমি চাই এদের জন্য পড়াশোনার একটা ব্যবস্থা হোক। অনেক মেয়ে সায়েন্স নিতে চায়, কেউ নার্স হতে চায়, কিন্তু টিউশনের টাকা দিতে পারে না। মাসের 500 টাকাও ওদের কাছে অনেক। এ কথা শুনে বিনোদজি গম্ভীর হয়ে গেলেন। তিনি একটু হিসেব কষলেন, তারপর বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করি তবে কেমন হয়? প্রকাশ চুমকে তার দিকে তাকাল। সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকেও সাথ দিতে হবে। কিছুদিনের মধ্যেই দোকানের পাশের খালি জায়গায় একটি ছোট ঘর বানানো হলো। 2 জন শিক্ষক রাখা হলো এবং ঘোষণা করে দেওয়া হলো যে গরিব মেয়েদের জন্য এখানে বিনামূল্যে পড়াশোনা হবে। যখন এই খবর স্কুলে পৌঁছল, তখন প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন ক্লাস শুরু হলো তখন ধীরে ধীরে মেয়েরা আসতে শুরু করল। শুরুতে 20-25 জন ছাত্রী ছিল, তারপর সংখ্যা বেড়ে 50-এর উপরে হয়ে গেল। প্রকাশ রোজ সন্ধ্যায় সেখানে বসত, জল ভরে রাখত, চেয়ার সাজাত, আর এটা দেখে খুশি হতো যে তার বোনেরা এখন এগিয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই এর প্রভাব দেখা যেতে লাগল। যে মেয়েরা আগে পড়াশোনায় দুর্বল ছিল তারা এখন প্রশ্নের উত্তর দিতে লাগল। স্কুলের শিক্ষকেরাও অবাক হলেন যে হঠাৎ এত পরিবর্তন কিভাবে এলো। যখন তারা জানতে পারলেন যে কাছেই বিনামূল্যে কোচিং চলছে, তখন তারাও বেশ প্রভাবিত হলেন। ওই স্কুলেই বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন কিরণ মিশ্রা। তিনি যখন ছাত্রীদের এই উন্নতি দেখলেন, তখন তারও কৌতূহল হল যে এই চমৎকার কিভাবে ঘটছে।
একদিন স্কুলের পর তিনি সোজা ওই কোচিং সেন্টারে পৌঁছে গেলেন। প্রকাশ তাকে আসতে দেখেই সাথে সাথে একটি চেয়ার পরিষ্কার করে বসতে বলল। সে সবসময়কার মতোই ঘাবড়েছিল, কারণ সামনে একজন উচ্চশিক্ষিত ম্যাডাম দাঁড়িয়েছিলেন, আর সে নিজে বেশি পড়াশোনা জানত না। কিরণ ম্যাডাম পুরো সেন্টারটি দেখলেন, মেয়েদের সাথে কথা বললেন এবং সব কিছু বুঝতে পারলেন। তিনি ধীর গলায় বললেন, আপনি অনেক বড় কাজ করেছেন। প্রকাশ মাথা নিচু করে নিল। ম্যাডাম, আমি কিছু করিনি, সব ভগবানের কৃপা। কিন্তু কিরণ ম্যাডাম তার সরলতায় প্রভাবিত হয়ে পড়েছিলেন। সেই দিনের পর থেকে তিনি মাঝে মাঝে সেন্টারে আসতে লাগলেন, তারপর ধীরে ধীরে রোজ আসতে লাগলেন। তিনি নিজের ক্লাস শেষ করে সোজা সেখানে পৌঁছতেন এবং মেয়েদের পড়াতে সাহায্য করতেন। ছাত্রীরাও তাকে ঠিক ততটাই সম্মান করতে লাগল যতটা প্রকাশকে করত। প্রকাশ তার জন্য চা আনত, চেয়ার পরিষ্কার করত এবং সব সময় শ্রদ্ধার সাথে কথা বলত। কিরণ ম্যাডাম অবাক হতেন যে এত গরিব মানুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো হীনমন্যতা নেই, না আছে কোনো লোক দেখানো ব্যাপার, না আছে কৃত্রিমতা, শুধুই সত্য। সময় কাটতে লাগল এবং দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল। একদিন পড়াশোনা শেষ হওয়ার পর ম্যাডাম জিজ্ঞেস করলেন, আপনি বিয়ে কেন করেননি? প্রকাশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, এখন বিয়ে করে কি করব? আমার পরিবার তো এই মেয়েরাই। কিরণ ম্যাডাম তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার মনে হল এই লোকটির ভেতরে অনেক গভীর কষ্ট লুকিয়ে আছে, কিন্তু সে কখনো প্রকাশ করে না। আসলে কিরণ ম্যাডামের নিজের জীবনও সহজ ছিল না। তার স্বামী একজন সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু দুজনে আলাদা আলাদা থাকতেন। স্বামীর আচরণ কঠোর ছিল এবং বাড়িতে প্রায়ই ঝগড়া হতো। সমাজের বদনামের ভয়ে তিনি সম্পর্ক শেষ করতে পারছিলেন না, কিন্তু ভেতর থেকে খুবই একা ছিলেন। প্রকাশের সরলতা এবং সেবামূলক মনোভাব তাকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন যে আসল মানবতা বইয়ের পাতায় নয়, এমন মানুষদের মধ্যেই থাকে। ধীরে ধীরে তিনি অনুভব করলেন যে তিনি প্রকাশের জন্য অপেক্ষা করতে শুরু করেছেন। তার কথা শুনলে শান্তি পাওয়া যায় এবং তার হাসি দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। অন্যদিকে প্রকাশ তাকে সবসময় সম্মানের চোখে দেখত, যেন তিনি অনেক উঁচু জায়গার মানুষ। তার একটুও আন্দাজ ছিল না যে তার প্রতি ম্যাডামের মনে কি চলছে। এক সন্ধ্যায় যখন সেন্টার খালি হয়ে গিয়েছিল এবং সূর্য ডুবছিল, কিরণ ম্যাডাম হঠাৎ বললেন, প্রকাশজি, যদি কোনো সমজদার মহিলা আপনার জীবনে আসে তবে কি আপনি বিয়ে করবেন? প্রকাশ হাসতে হাসতে বলল, না ম্যাডাম, এখন আমার বয়স পেরিয়ে গেছে, আর আমার ভয় হয় যে আমার এই কাজে কোনো বাধা না চলে আসে। ম্যাডাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, যদি সেই মহিলা নিজেই আপনার কাজে সাথ দেয় তবে? প্রকাশ তার দিকে তাকাল। সে বুঝতে পারল না যে ম্যাডাম কি বলতে চাইছেন। সে আস্তে করে বলল, এমন মহিলা কোথায় পাব ম্যাডাম? আর তার একটুও ধারণা ছিল না যে পরের কথাটি তার পুরো জীবন বদলে দিতে চলেছে। কিরণ ম্যাডাম কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলেন, যেন মনে মনে অনেক বড় সাহস জোগাড় করছেন। তারপর ধীর অথচ পরিষ্কার গলায় বললেন, যদি আমি বলি যে আমি আপনার সাথে থাকতে চাই তবে? প্রকাশ যেন পাথরের মতো জমে গেল। তার হাতে থাকা কাপটি শূন্যেই থেমে গেল। তার মনে হল হয়তো সে ভুল শুনেছে। সে ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনি মজা করছেন তাই না? কিন্তু কিরণ ম্যাডামের চোখে কোনো মজা ছিল না, সেখানে শুধু সত্য আর যন্ত্রণা ছিল। তিনি বললেন, আমি মজা করছি না। আমি আপনাকে বেশ কিছুদিন ধরে দেখছি। আপনি কোনো স্বার্থ ছাড়া যা করেছেন তেমনটা আজকাল কেউ করে না। আমি আপনাকে সম্মান করি, আর হয়তো তার চেয়েও বেশি কিছু। প্রকাশের কাছে কোনো শব্দই অবশিষ্ট ছিল না। সে মাটির দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, আমি একজন সাধারণ মানুষ, পড়াশুনোও জানি না। আপনার মতো বড় ম্যাডাম আমার সম্পর্কে এমন কথা কিভাবে ভাবতে পারেন? কিরণ ম্যাডাম ধীর গলায় বললেন, মানুষের মূল্য তার জামাকাপড় বা টাকা দিয়ে হয় না, তার হৃদয় দিয়ে হয়, এবং আপনার হৃদয় অনেক বড়। এ কথা শুনেও প্রকাশের বিশ্বাস হচ্ছিল না। সে কাপা গলায় বলল, কিন্তু আপনার পরিবার, আপনার স্বামী? এই প্রশ্নে ম্যাডামের চোখে জল ভরে এলো। তিনি প্রথমবার মন খুলে নিজের গল্প বললেন, কিভাবে তার স্বামী তাকে অবহেলা করেন, অপমান করেন এবং আলাদা থাকেন। শুধু নামের সম্পর্ক রয়েছে, জীবন তো কবেই শেষ হয়ে গেছে। সেই দিনের পর থেকে দুজনের মধ্যে একটা দূরত্বও তৈরি হল, আবার একটা অদ্ভুত আপনত্বও কাজ করছিল। প্রকাশ তার সাথে আগের মতোই আচরণ করত, কিন্তু এখন তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল যে মানুষ না আবার ভুল বোঝে। ওদিকে কিরণ ম্যাডাম নিজের সিদ্ধান্তের ব্যাপারে স্পষ্ট ছিলেন। তিনি ঠিক করে নিয়েছিলেন যে আর এই মিথ্যে জীবন বাঁচবেন না।
কয়েকদিন পরই তিনি তার স্বামীকে ডিভোর্সের কথা জানিয়ে দিলেন। শুরুতে তো সে পাত্তাই দেয়নি, কিন্তু যখন আসল কারণ জানতে পারল তখন রাগে ফেটে পড়ল। সে এটা কিছুতেই সহ্য করতে পারল না যে তার স্ত্রী একজন সাধারণ সাইকেল মেকানিকের জন্য তাকে ছাড়তে চাইছে। সে নিজের প্রভাব আর টাকার ব্যবহার করতে শুরু করল। প্রথমে সে প্রকাশের সম্পর্কে খোঁজখবর নিল, তারপর তাকে বদনাম করার পরিকল্পনা করল। কিছু লোককে টাকা দিয়ে গুজব ছড়ানো হলো যে সে মিলেদের ভুলিয়ে ভালিয়ে রাখে, তার স্বভাব চরিত্র ভালো নয়, বিনামূল্যে সাইকেল দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে। ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগল। যেসব মানুষ আগে তার প্রশংসা করত তারাই এখন সন্দেহের চোখে তাকাতে লাগল। প্রকাশ বুঝতে পারছিল না যে হঠাৎ এমন কি হয়ে গেল। সবচেয়ে বড় ধাক্কা তখন লাগল যখন দুজন মেয়ের পরিবারের লোক এসে তাকে ধমকালো, আমাদের মেয়েদের থেকে দূরে থাকো। প্রকাশ হতবাক হয়ে গেল। সে হাত জোড় করে বলল, আমি তো সবসময় এদের নিজের বোন ভেবেছি। কিন্তু কেউ শোনার পাত্র ছিল না। সেন্টারে আসা মেয়েদের সংখ্যা কমতে লাগল। কেউ কেউ তো ভয়ে আসাই বন্ধ করে দিল। প্রকাশ সারা রাত ঘুমাতে পারত না। তার মনে হতে লাগল যে সত্যিই হয়তো সে কিছু ভুল করে ফেলেছে, অথচ সে সারা জীবন শুধু সাহায্যই করে এসেছিল। কিরণ ম্যাডাম সবকিছু বুঝতে পারছিলেন। তিনি তদন্ত করালেন, আর সত্যিটা সামনে চলে এলো যে এই সবই তার স্বামীর ষড়যন্ত্র। তিনি প্রকাশ্যে এর বিরোধিতা করলেন এবং বললেন যে তিনি ভয় পাওয়ার পাত্রী নন। তিনি স্কুল প্রশাসন এবং কিছু সামাজিক মানুষকে পুরো ব্যাপারটা জানালেন। ধীরে ধীরে সত্যতা সবার সামনে আসতে লাগল। যে মেয়েদের উস্কানি দেওয়া হয়েছিল তারাও শেষমেশ সত্যিটা বলে দিল যে তাদের মিথ্যে কথা বলতে বাধ্য করা হয়েছিল। যখন এই কথা ছড়ালো তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। যেসব মানুষ প্রকাশের থেকে দূরত্ব তৈরি করছিল তারা আবার তার কাছে আসতে শুরু করল। কিন্তু এই পুরো ঘটনাটি প্রকাশকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে আর আগের মতো খুশি থাকত না। তার ভয় ছিল যে আবার না কোনো অভিযোগ উঠে যায়। একদিন সে কিরণ ম্যাডামকে বলল, আপনি আমার কারণে এত কিছু সহ্য করছেন, আপনি চাইলে আমার থেকে দূরত্ব তৈরি করতে পারেন। ম্যাডাম সাথে সাথে উত্তর দিলেন, যদি আমি আজ পিছিয়ে যাই তবে তো সত্যের হার হয়ে যাবে। আপনি সারা জীবন অন্যদের জন্য বেঁচেছেন, এবার আমি আপনার জন্য পাশে দাঁড়াব। এই কথা শুনে প্রকাশের চোখ জলে ভরে এলো। তার প্রথমবার মনে হলো যে সত্যি কেউ তার আপন আছে, যে বিপদের সময় তাকে ছেড়ে যাবে না। কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। বদনামের জায়গা নিল সম্মান। মানুষ খোলাখুলি বলতে লাগল যে প্রকাশের মতো মানুষ পাওয়া কঠিন। সেন্টার আবার ভরতে লাগল। মেয়েরা আগের চেয়েও বেশি উৎসাহ নিয়ে পড়তে আসতে লাগল। এখন সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়া বাকি ছিল, তাদের দুজনের ভবিষ্যৎ। এক সন্ধ্যায় সেই পুরনো ঘর, সেই একই চেয়ার আর সেই ডুবন্ত সূর্য। কিরণ ম্যাডাম শান্ত গলায় বললেন, এখন রাস্তা পরিষ্কার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রকাশ দীর্ঘশ্বাস নিল। সে জীবনে কখনো নিজের কথা ভাবেনি, সবসময় অন্যদের জন্যই বেঁচেছে। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো যে হয়তো তারও খুশি থাকার অধিকার আছে। সে আস্তে করে বলল, যদি আপনি সত্যি আমার সাথে চলতে চান তবে আমি কখনো আপনাকে কষ্ট দেব না। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন দুটি একাকী জীবন একটি নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিছু সময় পর খুব সাধারণভাবে তাদের বিয়ে হয়ে গেল। কোনো বড় অনুষ্ঠান হলো না, কোনো হইচই বা লোক দেখানো জাঁকজমকও হলো না। শুধু সেন্টারের মেয়েরা, কিছু কাছের মানুষ আর একদম সাদামাটা একটা পরিবেশ। প্রকাশ যখন কিরণ ম্যাডামের গলায় মালা পরালো তখন অনেক মেয়ের চোখেই জল চলে এসেছিল। তাদের মনে হচ্ছিল যেন তাদের নিজেদের ভাইয়ার জীবন অবশেষে খুশিতে ভরে উঠেছে। বিয়ের পরেও দুজনের জীবনে তেমন কোনো পরিবর্তন এলো না, বরং দায়িত্ব আরও বেড়ে গেল। এখন তারা স্বামী স্ত্রী হিসেবে নয়, বরং একটি মিশনের সাথী হিসেবে কাজ করতে লাগল। কিরণ ম্যাডাম নিজের চাকরির পাশাপাশি সন্ধ্যায় সেন্টারে পড়াতে আসতেন, আর প্রকাশ আগের মতোই সমস্ত ব্যবস্থা সামলাত। বিনোদ আগরওয়ালের সাহায্যে ধীরে ধীরে সেন্টারটি বড় হল এবং একটি ছোট লাইব্রেরিও তৈরি হল, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পড়াশোনার দরকারি বই রাখা হল। এখন আশেপাশের গ্রামের মেয়েরাও আসতে শুরু করল। অনেক ছাত্রীই উচ্চশিক্ষা শুরু করল, কেউ কেউ চাকরির প্রস্তুতি নিল। যেই সফল হতো সবার আগে সেন্টারে এসে প্রকাশ এবং ম্যাডামের আশীর্বাদ নিত। প্রকাশ সবসময় বলত, পরিশ্রম তোমাদের, আমরা তো শুধু পথ দেখিয়েছি। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা বদলে গেল। যারা আগে সন্দেহ করত তারাই এখন নিজেদের ছেলেমেয়েদের সেখানে পাঠাতে লাগল। প্রকাশ তার পুরনো দোকান ছাড়েনি। সকালে পাংচার সারাত, সন্ধ্যায় বাচ্চাদের মাঝে বসে থাকত, আর ঠিক আগের মতোই সাদাসিদে জীবনযাপন করত। বিয়ের 1 বছর পর তাদের একটি কন্যা সন্তান হল। তখন সেন্টারে খুশির পরিবেশ ছেয়ে গেল। প্রকাশ তাকে কোলে নিয়ে বলল, একেও অনেক পড়াতে হবে। কিরণ ম্যাডামের চোখে খুশির জল ছিল। আজও সেই সেন্টার এবং লাইব্রেরি চলছে।
অনেক পুরনো ছাত্রী ফিরে এসে ছোট বাচ্চাদের পড়াতে শুরু করেছে। এই জায়গাটি এখন শিক্ষার পাশাপাশি আশার আলো হয়ে উঠেছে। দুজনের একটাই লক্ষ্য, কোনো মেয়েই যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষের মহত্ব তার টাকা দিয়ে নয়, তার হৃদয় দিয়ে বিচার হয়। একজন সাধারণ মানুষও যদি তার ইচ্ছা সৎ রাখে, তবে অনেক জীবন বদলে দিতে পারে, কারণ নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না। কিন্তু এবার আপনারাই বলুন, যদি প্রকাশ সেদিন নিজের সাইকেলটি দিতে মানা করে দিত, যদি সে মানুষের কথায় ভয় পেয়ে যেত, যদি কিরণ ম্যাডাম সত্যের সাথ না দিতেন, তবে কি আজ এত মেয়ের জীবন বদলাতে পারত? সমাজে কি এমন মানুষদের প্রয়োজন নেই যারা কোনো স্বার্থ ছাড়া অন্যদের জন্য বাঁচে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তবে অবশ্যই জানাবেন যে প্রকাশ নামের এই মানুষটির ব্যাপারে আপনারা কি ভাবেন। এরকমই সত্যি এবং অনুপ্রেরণামূলক গল্পের জন্য ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি সেই মানুষগুলোর কাছে অবশ্যই পৌঁছে দিন যাদের মানবতার উপর বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। জয় হিন্দ, জয় ভারত।